নাগা সন্ন্যাসী, যাদের প্রধান গুরু আদি শঙ্করাচার্য, যিনি খ্রিস্টীয় ৮ম শতাব্দীতে নাগা সাধু বংশ প্রতিষ্ঠা করেছিলেন। কারণ তিনি ধারণা করেছিলেন যে পরবর্তী 1000 থেকে 1500 বছরে আমাদের মন্দির, এর সম্পদ এবং সংস্কৃতির উপর আক্রমণ বহুগুণ বৃদ্ধি পাবে। তাদের মোকাবিলা করার জন্য সাধুদের একটি সামরিক বা বন্য শাখার প্রয়োজন ছিল। এর ফলে নাগা সাধু গঠনের পথ প্রশস্ত হয়েছিল। এমনকি অঘরীরাও সময়ের সাথে সাথে আবির্ভূত হয়েছিলেন। এদের মধ্যে মূলত দুটি ভাগ, শাস্ত্রধারী ও অস্ত্রধারী। ভারতে সুলতানি যুগ শুরুর পর থেকে নানাভাবে নাগা সন্ন্যাসীদের হামলার মুখে পড়তে হচ্ছিল। সেখান থেকেই দুটো আলাদা গোষ্ঠীর ভাবনা। একটা গোষ্ঠী শাস্ত্রচর্চা ও সাধনা করবে এবং অন্য গোষ্ঠী সাধনার পাশাপাশি সশস্ত্র প্রশিক্ষণও নেবে। নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। আজ আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি অঘরী এবং নাগা সন্ন্যাসীদের সেই সমস্ত বীরত্বপূর্ণ কাহিনী, যেগুলি বর্তমান সমাজকে আজও মনে করিয়ে দেয় যে সাধুরা শুধু ধর্মের পালনকর্তা নয়, নিজ ধর্ম রক্ষার্থেও তাদের উপস্থিতি অনস্বীকার্য। অঘরী ও নাগাদের বীরত্বের ঘটনা ইতিহাসে বহুবার ঘটেছে। যেমন ঔরঙ্গজেব যখন দ্বিতীয়বার বারাণসী আক্রমণ করলেন, তখন নাগা সন্ন্যাসীরা মরণপণ লড়াই করেছিলেন মুঘল সেনাদের বিরুদ্ধে। মুঘল ঐতিহাসিকদের বইতেও সেই যুদ্ধের কথা রয়েছে। যুদ্ধে সন্ন্যাসীদের হাতে হারতে হয়েছিল মুঘল সেনাকে। এবার আমরা জানতে চলেছি এক বিতর্কিত ও অপেক্ষাকৃত জল্পনাপ্রবণ ঘটনা সম্পর্কে। সাল 1757। আফগানিস্তান থেকে আসা 30,000 সৈন্যের এক শক্তিশালী বাহিনী বৃন্দাবন ও মথুরা আক্রমণ করে, যাদের মূল উদ্দেশ্য ছিল মন্দির ভাণ্ডার লুট এবং নিজ ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণ। এই নির্মম বাহিনীকে নেতৃত্ব দিচ্ছিলেন আহমেদ শাহ আবদালি। ঠিক সেই সময় যুবরাজ জওহর সিং এর নেতৃত্বে 10,000 হিন্দু সৈন্য পবিত্র স্থানগুলিকে রক্ষা করার চেষ্টা করে, কিন্তু তারা ব্যর্থ হয়। মন্দির ধ্বংস, সম্পদ লুট, গণধর্ষণ এবং প্রচুর মানুষকে হত্যা করা হয়। আর এসব দেখেই সেখানকার বাড়ির মহিলারা এই দানবদের হাত থেকে বাঁচতে শক্তিশালী যমুনা নদীতে ঝাঁপিয়ে পড়েন। তারা ভেবেছিলেন এদের কাছে বন্দী হওয়ার চেয়ে মৃত্যুই উত্তম। সুন্দর বৃন্দাবন শহরটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় এবং বলা হয় যে আক্রমণের সময় এতটা পরিমাণে মৃত্যু এবং রক্তপাত হয়েছে, যার কারণে বহু বছর ধরে মাটি থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। বৃন্দাবন সম্পূর্ণরূপে ধ্বংস হওয়ার পর আফগান সেনাবাহিনী গোকুলের দিকে এগিয়ে যায়, যা কয়েক মাইল দূরে অবস্থিত ছিল। আর এটা জয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল সেনাপতি সর্দার খান আর তার 20,000 সৈন্যকে। এবং প্রায় 3,000 নগ্ন ছাই মাখা নাগা সাধুকে তরবারি ও বর্ষা হাতে তাদের জন্য অপেক্ষা করতে দেখে রীতিমতো অবাক হয়ে যান। সর্দার খান তাদের কথা শুনে হেসে ফেলেন এবং ভাবতে থাকেন এই নগ্ন লোকেরা তার অত্যাধুনিক এবং প্রশিক্ষিত সেনাবাহিনীর কি বা করবে। তাই তার সৈন্যদের বলেন দুপুরে খাবার আগে যেন এই নাগা সন্ন্যাসীদের হত্যা করা হয়। নাগা এবং আফগানদের যুদ্ধ শুরু হয় এবং এক্ষেত্রে আফগানদের প্রত্যাশা ভুল প্রমাণিত হয়, কারণ মাত্র কয়েক ঘন্টার মধ্যেই তাদের সেনাবাহিনী তাসের মতো পড়ে যায়। এতে সর্দার খান আতঙ্কিত হয়ে পড়েন এবং তিনি তৎক্ষণাৎ আরো 5,000 সৈন্যের সাহায্য চান। কিন্তু নাগা সাধুদের বাহিনীর জন্য এইগুলো যথেষ্ট ছিল না। ছাইয়ে মাখা মুখ আফগান সৈন্যদের জন্য এক ভয়াবহ দৃশ্য ছিল। বিপুল ক্ষয়ক্ষতির ফলে আফগান সেনাবাহিনীর শক্তি কমে যায়। এতে বৃন্দাবনে থাকা রাজা আহমেদ শাহ আবদালি রেগে যান এবং তিনি আরো কিছু সৈন্য পাঠান, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি, কারণ নাগা অঘরী সাধুদের হাতে তারাও পরাজিত হন। এদিকে আফগানদের খণ্ডিত মৃতদেহ স্তূপ আকারে জমা হচ্ছিল। এরপর জীবনের মায়ায় সেনাপতি সর্দার খান তার সৈন্যদের পিছু হটার নির্দেশ দেন। এই ঘটনায় প্রায় 5,000 আফগান সেনা ও 2,000 নাগা সাধুর মৃত্যু হয়। আর এভাবেই নাগা সাধুরা পবিত্র গোকুলকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করতে সক্ষম হন, যেটা গোকুল যুদ্ধ নামে পরিচিত। হর হর মহাদেব। নাগা সাধুদের এই ধ্বনিতেই শত্রুরা কেঁপে ওঠে এবং আক্রমণকারীরা আর কখনো পবিত্র গোকুল নগরীর দিকে চোখ তুলতে সাহস পায়নি।
এমন দুঃসাহসিক ঘটনা ইতিহাসের পাতায় কেন যে ঠাঁই পায়নি আমরা কেউই তা জানি না। এমনকি এই ঘটনা আমাদের পূর্বে বা পরবর্তী কোনো শিক্ষা প্রতিষ্ঠানে জানানো হয়েছে বা হবে বলেও মনে হয় না। ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ।